হাতে মাত্র আর কয়েকটা দিন। 30 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে, যে 30 সেপ্টেম্বরের মধ্যে আপনারা এসআইআর এর সমস্ত প্রস্তুতি পর্ব সেরে রাখুন এবং পুজোর পরে পশ্চিমবঙ্গ এবং প্রায় একই সময়ে দিল্লিতেও এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সে কারণে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নির্দেশিকা চলে এসেছে যে আপনারা 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া আপনারা সেরে ফেলুন, সমস্ত প্রস্তুতি পর্ব আপনারা সেরে ফেলুন। এবং সেই নির্দেশিকা অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 15 কোটি এই এসআইআর এর ফর্ম বা এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ চলছে। এবং ঠিক তারপরে, ঠিক পুজোর পরেই পশ্চিমবঙ্গে এসআইআর এর ডেট ঘোষণা করে দেওয়া হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা প্রত্যেকে আমার বিভিন্ন এসআইআর সংক্রান্ত নিউজে আপনারা কিন্তু কমেন্ট লিখেছেন। প্রথমত, এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কি প্রসেস রয়েছে, কোন জায়গায় আপনাকে ভুল করা যাবে না, এই ফর্ম পূরণ প্রসেসটা আমি ভিডিওর শেষে রেখেছি, কারণ এটা একটু লং প্রসেস। কিন্তু তার আগে, ফর্ম পূরণ করার আগে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আপনাকে নজর দিতে হবে, যেগুলো জানতে হবে, ঠিক তারপরে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। প্রথমত আপনাদেরকে বলবো যে এই ফর্মটি আপনি অনলাইনে ফিল আপ করবেন নাকি অফলাইনে ফিল আপ করবেন, এটা প্রথম প্রশ্ন। আপনারা অনেকেই বুঝে উঠতে পারছেন না যে কোনটা করা উচিত বা কোনটা করতে হবে, দুটোই কি করতে হবে, এমন প্রশ্ন আপনারা কিন্তু করছেন। 2 নম্বরে, এই ফর্মটা আপনি কোথায় পাবেন, কোথায় পাবেন আপনি এই ফর্ম, কোথায় যেতে হবে আপনাকে এই ফর্ম ফিল আপ করার জন্য, বলে দেবো 2 নম্বরে। 3 নম্বরে বলবো যে যাদের 2002 সালের ভোটার তালিকাতে নাম রয়েছে কিন্তু সেই তালিকার নামের বানান ভুল, কারোর বাবার নাম ভুল, কারোর স্বামীর নাম ভুল, কারোর নিজের নামের বানান ভুল, কারোর জন্ম তারিখ পরিবর্তন হয়ে গেছে বা ভুল সংশোধন হয়ে করেছেন আপনি পরে, বা কেউ ঠিকানা পরিবর্তন করেছেন কর্মসূত্রে, বিবাহ সূত্রে। আবার দেখা গেছে এই 2002 সালের ভোটার তালিকা, যে ভোটার কার্ডের নাম্বারটি ছিল সেই নাম্বার বর্তমানে আপনার কাছে যে ভোটার নাম্বার রয়েছে সেই নাম্বার ম্যাচ করছে না, মানে ভোটার নাম্বার আপনার পরিবর্তন হয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করছেন আমার বিভিন্ন ভিডিওতে, সেগুলোর সলিউশন আপনাকে দেব। এবং যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিদেশে বা বাইরের কোনো রাজ্যে যারা কাজ করছেন পশ্চিমবঙ্গের বাইরে, আপনারা কোন পদ্ধতিতে এই এসআইআর করবেন, কিভাবে আপনি এসআইআর অংশগ্রহণ করবেন। আপনারা অনেকে বলছেন যদি আমি এসআইআর না করি তাহলে কি এমন ক্ষতি হতে পারে, সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, যেটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন ভারতীয় নাগরিক কিংবা ভোটার হিসেবে যেটা আপনার জেনে রাখা প্রয়োজন। তারপরে আপনি ফর্ম পূরণটা করবেন। প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি আপনি অনলাইন করবেন নাকি অফলাইন করবেন, তার আগে ফর্মটি কোথায় পাবেন, তারপরে তো আপনি ফিল আপ করবেন। দেখুন, আপনি একজন ভোটার হিসেবে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতেই থাকুন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 65,000-এরও বেশি বিএলও অ্যাপয়েন্টেড করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন তাদেরকে অ্যাপয়েন্টেড করা হয়েছে এই এসআইআর এর জন্য। যদি বিএলও আপনার সঙ্গে কোনো সমস্যা করেন, যদি বিএলও করে থাকেন, সেক্ষেত্রে আপনার যে এলাকার যিনি ব্লক লেভেল এজেন্ট যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তিনারাই আপনাকে হেল্প করবেন। অতএব বিএলও দের কোনো জায়গা নেই, বিএলও আপনার সঙ্গে কখনোই খারাপ বিহেভ করবেন না যে এনার এসআইআরটা করবো না বা এমন কিছু ব্যাপারটা হবে না। অতএব আপনি আপনার কাছে বিএলওর হাত ধরে 2টো করে ফর্ম পার হেড, আপনার বাড়িতে যতজন ভোটার রয়েছেন আপনারা ততজনের 2টো করে ফর্ম আপনি পাবেন। 3 জন ভোটার থাকলে 6টা ফর্ম পাবেন। 2টো ফর্মই আপনাকে ফিল আপ করতে হবে। আপনি পেন দিয়ে ফিল আপ করবেন, অফলাইন ফিল আপ করবেন। ফিল আপ করার পরে একটি ফর্ম আপনার কাছে বিএলও সিগনেচার করে, অবশ্যই আপনি দেখে নেবেন যে সেখানে বিএলও সিগনেচার করলেন কিনা। একটি ফর্ম বিএলও আপনার কাছ থেকে রিসিভ করবেন, আর একটি ফর্মে সাইন করে আপনার হাতে দিয়ে দেবেন যে আপনি এসআইআর এ ফর্ম পূরণ করেছেন বা অংশগ্রহণ করেছেন। সেই হিসেবে 2টি ফর্ম আপনি পাবেন, একটা আপনার কাছে থাকবে, একটা আপনি বিএলওর হাতে তুলে দেবেন। এবারে কথা হচ্ছে যে আপনি এই ফর্মটা ফিল আপ করার জন্য কতদিন সময় পাবেন হাতে। বিএলও যেদিন আপনার বাড়িতে পৌঁছবেন
ফর্মটি আপনাকে দেবেন। ফর্মটি দেখার পরে আপনি যদি কোনো বুঝতে না পারেন, কোনো সমস্যা হয়, আপনি বিএলও কে জিজ্ঞাসা করবেন যে আমি এই জায়গায় বুঝতে পারছি না, বুঝিয়ে দিন। বিএলও নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দেবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিএলও পুরোপুরি আপনাকে হেল্প করবেন। আপনি বুঝে নিলেন, ফর্মটা রেখে দিলেন। যে যে ডকুমেন্টস আপনার কাছে রয়েছে অ্যাভেলেবল, বা আপনি এসআইআর এর জন্য যে ডকুমেন্টসটা দেবেন বলে মনস্থির করে ফেলেছেন বা করছেন, সেই ডকুমেন্টসের একটা জেরক্স কপি আপনি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে ফর্মটি ফিল আপ করবেন। কিভাবে করবেন এই ভিডিও শেষে আমি সেই ফিল আপটি দেখাবো। আর যদি বলেন কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, এই নিয়ে একাধিক ভিডিও রয়েছে, দেখে নেবেন। বা আমি শেষে একটা স্ক্রিন দিয়ে দেবো, ডকুমেন্টের স্ক্রিন, যে 11খানা ডকুমেন্ট তার মধ্যে একটি দেবেন। অথবা পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার লিস্টের যদি আপনার নাম থাকে সেই পাতা দেবেন। অথবা দুটোর কোনোটি না থাকলে আধার কার্ড দিয়ে আপনি ফর্ম পূরণ করবেন। এবারে প্রশ্ন হচ্ছে যে আধার কার্ড দিয়ে ফর্ম পূরণ করলে কি হবে? এটা নিয়ে একটা বিতর্কিত প্রশ্ন। এটা নিয়ে আমি ভিডিও করেছি, ছোট করে বলে দিচ্ছি। যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকেন, আপনি আধার দিয়ে করবেন। তবে আপনার এসআইআর ফাইনাল হবে কিনা, ফাইনাল তালিকায় নাম উঠবে কিনা, সেটা নির্বাচন কমিশন বিচার বিবেচনা করে দেখে, যদি আপনি ভারতীয় নাগরিক প্রকৃত হয়ে থাকেন, আপনি এসআইআর এ কোয়ালিফাই করবেন, আধার দিয়েও হবে। তবে আপনার আধারটা বৈধ হতে হবে, আপনি ভারতীয় নাগরিক কিনা সেটা বৈধ হতে হবে। এবারে আমি আপনাদেরকে বলবো যে ভিএলও যখন আপনাকে ফর্মটা দিলেন, আপনি ফর্ম পূরণ করলেন, আপনি মোটামুটি 2-4 দিন, 5 দিন, 7 দিন রাখুন না ফর্ম আপনার কাছে। রেখে সুস্থভাবে, ঠান্ডা মাথায়, সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে আপনি ফর্মটা ফিল আপ করবেন। ফর্মে কিছু জায়গায় আপনার অলরেডি প্রিন্টেড থাকবে, সেটা আমি পরে দেখাচ্ছি। কিছু জায়গায় ফিল আপ করতে হবে আপনাকে। তাহলে আপনি অফলাইন ফর্ম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপ করে আপনার কাছে রাখলেন। ভিএলও আবার আপনার বাড়িতে আসবেন, যেদিন আসবেন ফর্ম আনতে, আপনি সেদিন একটা জমা দেবেন ভিএলও কে, আর একটি সাইন করে আপনার কাছে রেখে দেবেন, ব্যাস। এবারে এই অনলাইন ফর্ম ফিল আপ কারা করবেন? যারা পরিযায়ী শ্রমিক, যারা বাড়িতে নেই, বা যারা মনে করছেন যে আমি অফলাইনে নয়, আমি অনলাইনেই ফিল আপ করে দেবো, সেটাও করতে পারেন। এবং যারা ভিএলও রয়েছেন, তাদেরকেও কিন্তু আপনার ফর্মটা নিয়ে অনলাইন করতে হবে। এমনটা নয় যে আপনি ফর্মটা দিয়ে দিলেন ওটাই শেষ, নয়। বিএলওরা আপনার ফর্মটা নিয়ে আপনার সেগুলোকে ছবি তুলে তিনাদের যে ইসিআই নেট যে অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে তিনাদেরকে আপলোড করতে হবে, ইত্যাদি নানান কিন্তু ব্যাপার রয়েছে। অতএব বিএলওদেরকে অনলাইন করতে হবে প্রত্যেকটি ফর্ম ধরে ধরে। সেক্ষেত্রে আপনি অফলাইন করে বিএলওর হাতে দিয়ে নিশ্চিন্তে থাকুন। যারা বাড়িতে নেই, বাইরে রয়েছেন, আসতে পারছেন না বাড়িতে, আপনারা অনলাইন ফিল আপ করবেন। দুটো প্রসেসই আপনাদের জন্য খোলা থাকবে, অনলাইন এবং অফলাইন, যেটা খুশি। এবারে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অনেকেই বলছেন যে 2002 সালের ভোটার তালিকাতে দেখা গেছে যে নাম মিসম্যাচ হয়েছে, বাবার নাম মিসম্যাচ, এরকম সমস্যা, ডেট অফ বার্থ মিসম্যাচ, এরকম সমস্যা কিন্তু আছে। কারোর ভোটার নাম্বার পরিবর্তন হয়ে গেছে। দেখুন, এই সমস্যাগুলো থাকবে এবং এটা প্রচুর পরিমাণ ভোটারের রয়েছে। এমনটা নয় যে আপনার শুধু আছে। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বা যার সমস্যা ভাবছেন, না, এটা আমি যদি বলি কোটি কোটি ভোটারের এই সমস্যা। কারোর নামের বানান ভুল, কারোর জন্ম তারিখ ভুল, এগুলো সমস্যা রয়েছে। কিন্তু আপনাকে দেখতে হবে সেই ভুলের যে পার্সেন্টেজ কতটা। আপনার নামের সামান্য একটু কোথাও ভুল রয়েছে, ঠিক আছে। কিন্তু যদি বলেন যে আপনার নাম ছিল রাম 2002 সালের ভোটার লিস্টে, এখন আপনার নাম হয়ে গেছে শ্যাম, এক্ষেত্রে কিন্তু অসুবিধে। এগুলো আপনাকে কোড এফিডেভিট করতে হতে পারে, আমি বলছি না করতে হবে, কিন্তু আপনাকে তো প্রমাণ করাতে হবে যে ওই 2002 সালের রাম নামের ব্যক্তিটা বর্তমানে তিনি শ্যাম হয়ে গেছেন। এটা তো প্রমাণ আপনাকে করতে হবে, আপনাকে তো মুখের কথায় হবে না। তো সেক্ষেত্রে যাদের ছোটখাটো প্রবলেম, নো টেনশন। যাদের নামের পরিবর্তন একাতটুকু ভুল সংশোধন হয়ে যাবে, ওগুলো নিয়ে সমস্যা হবে না। যাদের ডেট অফ বার্থ পরিবর্তন হয়েছে, কোনো প্রবলেম নেই, ডেট অফ বার্থের প্রুফটা আপনি দেবেন। এবং এখন অনলাইন প্রসেসে এগুলো সংশোধন করা যায়, যারা জানেন তারা কিন্তু করে নিয়েছেন। আর যাদের বিবাহ সূত্রে চলে গেছেন অন্য কোথাও, এটা কোনো প্রবলেম নয়। বিবাহ সূত্রে তো আপনি যাবেনই, এটা তো সাংবিধানিক বিষয়। বিবাহ করেছেন, অন্য জায়গায় যাবেন, মেয়েদের ক্ষেত্রে যদি বলি। কর্মসূত্রে বা আপনি আপনার ঠিকানাটা পরিবর্তন করে নিয়েছেন, আপনি ছিলেন এক জায়গায়, অন্য জায়গায় চলে গেছেন, তার তো নিশ্চয়ই এভিডেন্স আপনাদের কাছে রয়েছে, সেগুলোই দেবেন, দিলেই হলো। এটা নিয়ে কোনো টেনশন নয়। এবারে যেটা বলবো, ভোটার কার্ডের নামের পরিবর্তনটা এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। এটা আপনার হাতে নয় বা আপনি নিজের থেকে করে নেননি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে মনে করা হয়েছে পুরনো ভোটার নাম্বারগুলোকে চেঞ্জ করে নতুন করে আমরা নাম্বার দেব, ইলেকশন কমিশন দিয়েছেন। অতএব আপনার পুরনো নাম্বারটা চেঞ্জ হয়ে এখন নতুন নাম্বার হয়েছে, কিন্তু ব্যক্তি আপনি সেম রয়েছেন, ওটা ইলেকশন কমিশনের হেডেক। ওটা ইলেকশন কমিশন বুঝবেন, ওটা বিএলওর উপরে ছেড়ে দেবেন যে আপনি দেখে নিন, আমি সেম ব্যক্তি রয়েছি,
আপনি এই নাম্বার চেঞ্জ আপনারা করেছেন ইলেকশন কমিশন থেকে, তো আপনারা অ্যাপয়েন্টেড, আপনারা করেছেন, এটা কিভাবে হয়েছে আপনি বুঝুন, এটা আমার মাথা ব্যথা নয়, বা আমি সাধারণ মানুষ হিসেবে এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, হবেও না, এটাও কোনো প্রবলেম নয়। নাম্বার চেঞ্জ হতেই পারে, এটা কমিশন থেকে করে দেওয়া হয়েছে, সে কারণে আপনি করেছেন, কমিশনের কাছে এভিডেন্স আছে যে এই ব্যক্তির পুরনো নাম্বার এই ছিল, বর্তমানে এই হয়েছে, অতএব এটাও কিন্তু সমস্যা নয়। কিন্তু সমস্যা তাহলে কোথায়? সমস্যা কোথায়? এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন বা বিভিন্ন যারা বিশেষজ্ঞ মহল থেকে বলুন, আপনারা জানবেন যে বিহারে প্রায় 65 লক্ষের বেশি প্রথম দফায় বাদ পড়েছিল বিভিন্ন কারণে। কেউ চলে গেছেন, কারোর নাম ডবল বার রয়েছে, কেউ মারা গেছেন তবুও লিস্টে নাম রয়েছে, কেউ কেউ অংশগ্রহণ করেননি, কেউ কেউ রয়েছেন অবৈধ, বিভিন্নভাবে প্রায় 65 লক্ষের বেশি এরকম অবৈধ যারা এসআইআর অংশগ্রহণ করেননি, বাদ পড়েছেন, এরকম বিহারে কিন্তু ধরা পড়েছে। অনেকেই মনে করছেন পশ্চিমবঙ্গে এটা 2 কোটি ছাড়াবে। দেখুন, 2 কোটি ছাড়াবে কি 5 কোটি ছাড়াবে কি 1 কোটি ছাড়াবে, সেটা কিছু তো একটা তো হবেই, এটা তো নিশ্চিত। কিন্তু সেটা কি হবে, সেটা যখন এসআইআর হবে, সেই আশঙ্কাটা আমাদের কাছে প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে তিনারা একেবারে প্রেস নোট করে বা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবেন যে ওয়েস্ট বেঙ্গলে কতজন এই বাদ পড়ার দলে কতজন রয়েছেন। অতএব সেটা 2 কোটি হোক আর 1 কোটি হোক, কিছু একটা তো হবে, কারণ সব জায়গাতে এই ঘাবলাগুলো রয়েছে। বিহারে 65 লক্ষ হয়েছে, পশ্চিমবঙ্গে একটু বাড়বে, কিন্তু বিষয়টা হচ্ছে তা নয়। বিষয়টা হচ্ছে আপনি যদি একজন প্রকৃত ভোটার হয়ে থাকেন, আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, আপনার যদি জন্মসূত্রে বা বৈধ কাগজ নিয়ে আপনি ভারতে বসবাস করছেন যদি হয়ে থাকেন, এমন তো বলছে না যে আপনি বিদেশি মানেই যে আপনার বাদ, না, আপনি যে ভারতে আছেন তার বৈধ কাগজপত্র দেখান, ভারতের নাগরিকত্ব নিয়েছেন তার বৈধ কাগজপত্র দেখান। তো যারা অবৈধ অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশ থেকে ঢুকেছে বলা হচ্ছে, যারা মায়ানমার থেকে ঢুকে গেছে বলা হচ্ছে, মূলত মাথা ব্যথাটা তাদের। আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে যদি আপনি প্রকৃত হয়ে থাকেন, তাহলে আপনার তো কোনো মাথা ব্যথার কারণ নেই। শুধু আপনাকে যেটা করতে হবে, এই এসআইআর এ আপনাকে একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে অংশগ্রহণ করে এই এসআইআর প্রক্রিয়াটাকে সাফল্যমণ্ডিত করতে হবে, এবং আপনি সম্পূর্ণ প্রসেসটা জেনে বুঝে আপনি ফর্ম ফিল আপ করে বিএলওর হাতে তুলে দেবেন। একবার নয়, দুবার নয়, কয়েক দফায় বিএলও আপনার বাড়িতে পৌঁছতে পারেন। সমস্যা যদি থাকে বেশি ভাবে পৌঁছবেন, যেমন বিহারে 3-4 বার করে পৌঁছেছেন, সেরকম পৌঁছবেন। আপনি সহযোগিতা করবেন বিএলও কে, আপনার বিএলওর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন, তিনারাও সহযোগিতা করবেন। অতএব সবার যৌথ প্রচেষ্টায়, যৌথ উদ্যোগে এই এসআইআর প্রক্রিয়াটা সাফল্যমণ্ডিত হবে। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি পুরো প্রসেসটা জেনে আপনি ফর্ম পূরণ করবেন। এবারে আমি আপনাদেরকে বলবো এই ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন, তার প্রসেসটা এবার দেখুন। আপনাদেরকে অন স্ক্রিন এনুমারেশন ফর্মটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অ্যানেক্সার সি এনুমারেশন ফর্ম। এই ফর্মটিতে আপনাদের এখানে দেখুন ইলেক্টরস নেম, মানে আপনার নাম, একজন ভোটারের নাম, এটা কিন্তু অলরেডি প্রিন্টেড থাকবে। এখানে স্যাম্পল কপিটা দেখাচ্ছি, কিন্তু আপনার কাছে যে ফর্মটি পৌঁছবে সেই ফর্মে আপনার নাম, আপনার ভোটার কার্ডের যে নাম্বার এবং আপনার অ্যাড্রেস, এগুলো হচ্ছে এই যে লেখা রয়েছে প্রি প্রিন্টেড, এগুলো আগের থেকে লেখা থাকবে, এগুলো আপনাকে কিছু করতে হবে না। আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার, পিসি নাম্বার, স্টেট, সবকিছুই প্রিন্টেড থাকবে, এবং আপনার ভোটার কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবিটাও এখানে প্রিন্টেড থাকবে। শুধুমাত্র আপনাকে একটি কারেন্ট ফটো, আপনার বর্তমান যে ফটো রয়েছে সেই ফটোটা আপনাকে এখানে কিন্তু পেস্ট করতে হবে। এবারে আমি আপনাদেরকে চলে আসি, এখানে যেটা লিখতে হবে, আপনি আপনার ডেট অফ বার্থ লিখবেন, আধার কার্ডের নাম্বার আপনি এখানে লিখবেন। যদিও অপশনাল রয়েছে, তবুও যেহেতু সুপ্রিম কোর্ট থেকে আধার কার্ড নিয়ে একটা রায় দেওয়া হয়েছে, আধার কার্ড দিয়ে আপনি এসআইআর অংশগ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটা এখানে হয়তো ওয়েস্ট বেঙ্গলে যখন চালু হবে তখন এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। সো আপনি আধার কার্ডের নাম্বার লিখলেন, মোবাইল নাম্বার লিখলেন, আপনার গার্জেনের নাম, আপনার বাবা অথবা আপনি গার্জেন যাকে মনে করেন লিখলেন, আপনার তিনার ভোটার কার্ডের নাম্বার লিখলেন, মায়ের নাম লিখলেন, মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখলেন। যদিও এটা ইফ অ্যাপ্লিকেবল লেখা রয়েছে, আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন। আপনি যদি আপনার যদি স্পাউজ নেম, অতএব আপনি যদি আপনার যদি স্ত্রী কিংবা স্বামী থেকে থাকে, সেক্ষেত্রে এখানে তিনার নাম এবং তিনার ভোটার আইডি কার্ডের নাম্বার। জাস্ট এইটুকুই ফিল আপ করতে হবে, জাস্ট এইটুকুই, মানে ম্যাক্সিমাম 1 মিনিটের কাজ রয়েছে এই ফর্মটা ফিল আপ করার জন্য। কিন্তু যেটা আপনাকে যেটা করতে হবে আগের থেকে, যেটা আপনাকে ডকুমেন্ট রেডি করে রাখতে হবে, যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী, বয়স নয়, ডেট অফ বার্থ অনুযায়ী আপনাকে ডকুমেন্ট রেডি রাখতে হবে। যদি আপনার
ডেট অফ বার্থ 1/7/1987 আগে হয়ে থাকে, আপনার জন্ম তারিখ যদি 1/7/1987 আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই 11খানা যে ডকুমেন্ট লিস্ট বলা হয়েছে সেই লিস্টের মধ্যে যে কোনো একটি অবশ্যই দিতে হবে। অথবা অথবা ভোটার যদি আপনার 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে যদি নাম থাকে সেই কপিটাও আপনি দিতে পারেন। অথবা বলা হচ্ছে যে এই 11খানা লিস্ট, সেই লিস্ট আমি দেখাবো শেষে রয়েছে, যে 11খানা লিস্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি দেখাবেন, অথবা আপনি ভোটার যে 2002 সালের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল এসআইআর এর সেই পাতাটি আপনি এখানে অ্যাটাচ করবেন। এবারে 2 নম্বরে বলা হচ্ছে যদি আপনার ডেট অফ বার্থ 1/7/1987 পরে এবং 2/12/2004 আগে, অতএব এই ডেট অফ বার্থ থেকে এই ডেট অফ বার্থের মধ্যে ডেটের মধ্যে যদি আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, অতএব নিজের জন্য একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে যেটা কিনা ওই 11টি লিস্টের মধ্যে মেনশন করা রয়েছে, তার মধ্যে আপনি একটি দেবেন। এবং আপনার, এবং এখানে বলা হচ্ছে 2 নম্বরে, এবং আপনার ফাদার অর মাদার অথবা বাবা অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে ওই 11খানা ডকুমেন্টের মধ্যে। আমি আবারও বলে দিচ্ছি, যে 11খানা ডকুমেন্টের কথা বলা হচ্ছে আমি দেখাবো, এটা বলে দেওয়ার পরে সেই 11টি ডকুমেন্ট ছাড়াও আপনি যে কোনো 11টি ডকুমেন্ট ছাড়া আপনি 2002 সালের ভোটার লিস্টটি দেখাতে পারেন, অথবা ভোটার লিস্ট যদি আপনি দেখান আর আপনাকে কোনো কিচ্ছু দেখাতে হবে না। 3 নম্বরে বলা হচ্ছে যদি আপনার বয়স ডেট অফ বার্থ 2/12/2004 পরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার নিজের একটি ডকুমেন্ট আপনাকে তো দিতেই হবে, ওই 11খানার মধ্যে যে কোনো একটি দিতে হবে। বাবা এবং মা উভয়েরই ডকুমেন্ট দিতে হবে, ওই 11খানার মধ্যে দিতে হবে। আর যদি বাবা মা ইন্ডিয়ার বাইরের হয়ে থাকেন, সেক্ষেত্রে ধরুন আপনি ভারতীয় কিন্তু আপনার বাবা মা ভারতীয় নয়, এমনটা যদি হয়ে থাকে, তাহলে বাবা মা এই ইন্ডিয়াতে এসেই আপনার নিশ্চয়ই জন্মগ্রহণ হয়েছিল, আপনার বাবা মা ইন্ডিয়াতে এসে আপনার এসেছিল এবং তারপরে আপনার জন্ম হয়েছে, তখন আপনাকে আপনার বাবা মায়ের তৎকালীন সময়ের যে পাসপোর্ট এবং লিগ্যাল ভিসা রয়েছে তার কপি দিতে হবে। এই সমস্ত এই 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 কেসগুলো খুবই কম থাকবে, এগুলো নিয়ে এই জন্য ডিটেলসে আমি বেশি বলছি না, তবে মূলত যে 3টে বিষয় ডেট অফ বার্থ ধরে বললাম এগুলো হচ্ছে মেন বিষয়। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে 11টি ডকুমেন্টের লিস্ট, দেখুন এখানে যে 11টি ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে, প্রথমে বলা হচ্ছে যে এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার, এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, অতএব আপনার যদি কোনো সরকারি পেনশন হোল্ডার আপনি যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পেনশনের কাগজপত্র আপনি দেখাবেন যে আপনি সরকারি চাকরি করতেন, সেটা স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট যাই হোক আপনি করতেন, এবং তার কাগজ রয়েছে, সেটা দেখালেই আপনার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। 2 নম্বরে যদি আপনার আইডেন্টি কার্ড থাকে, সার্টিফিকেট থাকে, ডকুমেন্ট থাকে ইস্যুড বাই গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট, অথবা লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ পিরিয়ড 1/7/1987, অতএব 1/7/1987 আগের যদি আপনার এই ডকুমেন্টস গুলো যদি থেকে থাকে, ধরুন ব্যাংকের বই 1/7/1987 আগে, পোস্ট অফিসের বই, এলআইসি কিংবা কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট, লোকাল অথরিটি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে যে আপনি এখানকার বাসিন্দা হিসেবে বা এখানকার মানুষ, সেই সংক্রান্ত যদি কোনো সার্টিফিকেট থাকে, এবং সেটা অবশ্যই 1/7/1987 আগের হতে হবে, তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন। 3 নম্বরে যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে, এখানে কিন্তু আর কোনো ডেট মেনশন নেই, আপনার যে কোনো দিনের আপনার বার্থ সার্টিফিকেট থাকলেই হবে, কোনো সালের আগে পরে এমনটা কিন্তু মেনশন নেই, শুধু যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলেই হবে। পাসপোর্ট যদি থাকে তাহলেই হবে, যদি আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা হায়ার এডুকেশনাল কোনো সার্টিফিকেট থেকে থাকে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটির, সেটা থাকলে হবে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, যদি কোনো আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থেকে থাকে, সরকারি কোনো যদি সার্টিফিকেট আপনার থেকে থাকে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা হবে। এবং আপনার যদি ফরেস্ট রাইট সার্টিফিকেট, যে বন বিভাগের একটি সার্টিফিকেট হয়, এরকম যদি আপনার কিছু থেকে থাকে, কিংবা আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, ওবিসি, এসসি, এসটি, এ ধরনের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, শুধু সেটা দিলেই হবে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন,
যদি আপনার যেটাকে এনআরসি বলা হচ্ছে, এনআরসির যদি কোনো সার্টিফিকেট থাকে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি থাকে সেটা দিলে হবে। 10 হচ্ছে ফ্যামিলি রেজিস্টার যদি কোনো থেকে থাকে এবং সেটা স্টেট এবং লোকাল অথরিটির হতে হবে, এবং এনি ল্যান্ড, যে কোনো জমির কাগজপত্র যদি আপনার দলিল বা রেকর্ড থাকে, বা হাউস অ্যালটমেন্ট যদি সার্টিফিকেট থাকে বাই গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট থেকে দেওয়া, গভর্নমেন্টের দেওয়া যদি কোনো ল্যান্ড রেকর্ড যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই এসআইআর এ আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি কোয়ালিফাই করবেন। এই 11টি ডকুমেন্টের কথা বলা হচ্ছে। যদিও সুপ্রিম কোর্ট এখন 12 নম্বর নথি হিসেবে আধার কার্ডকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু একটি কথা পরিষ্কার করে বলাও হয়েছে যে আধার কার্ড দিয়ে আপনি যদি 11টির মধ্যে কোনোটি না থাকে, আধার কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করুন, আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে, কিন্তু সেটা পরবর্তীকালে খতিয়ে দেখা হবে যে আধার কার্ডটা লিগেল কিনা, কারণ অনেক ফেক আধার কার্ড রয়েছে, ভুয়ো আধার কার্ড রয়েছে, সে কারণে এমন কিন্তু নির্দেশিকাও রয়েছে। অতএব ধন্যবাদ, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, অপেক্ষা করুন পরবর্তী প্রতিবেদনের জন্য। এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।